তারানাথ তান্ত্রিক ও প্রেতদ্বীপের অভিশাপ। কলকাতার ধুলোমাখা গলির মধ্যে তারানাথ তান্ত্রিক বসে আছেন এক গম্ভীর ভাবনায়। চারদিকে ধূপের গন্ধ, সামনে রাখা খয়েরি রঙের কালি মাখানো কাঠের পিঁড়ি। শিষ্য বিমল তার পাশে বসে উদ্বিগ্ন মুখে বলল, গুরুদেব, এবার যে কেসটা এসেছে সেটা আপনার জন্যও খুব বিপজ্জনক হতে পারে। তারানাথ হালকা হাসলেন, চোখ দুটো আধখোলা রেখে বললেন, বিপদ ছাড়া যে তান্ত্রিকের জীবনে কোনো রোমাঞ্চ নেই, এটা তো জানিস। বল, কি ঘটনা? বিমল একটু দ্বিধাগ্রস্তভাবে বলতে লাগল, দক্ষিণেশ্বরের কাছেই একটা দ্বীপ আছে, লোকেরা বলে প্রেতদ্বীপ। ওখানে দিনের আলো পর্যন্ত ঢোকে না। যারা সেখানে গেছে তারা আর ফেরেনি। যারা বেঁচে ফিরেছে তারা আজও প্রলাপ বকছে। স্থানীয়রা বলে, একসময় সেখানে কোনো এক কালো শক্তির সাধনা হতো, আর সেই শক্তি এখনো জীবিত। তারানাথ চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ নীরব থেকে বললেন, কাল রাতে রওনা হব, প্রস্তুত থাকবি। প্রেতদ্বীপের অভিশাপ। নৌকায় চেপে তারা রওনা হলেন। চাঁদের আলো যেন দ্বীপের ঘন অন্ধকারে ঢুকতে পারছে না। দ্বীপে পা রাখতেই বিমল শিহরিত হয়ে উঠল, বাতাসে একটা পচা গন্ধ, যেন মৃত্যু এখানে বসবাস করে। হঠাৎ কোথাও থেকে এক বিকট অট্টহাসি ভেসে এলো। তারানাথ থামলেন, তারপর শান্ত গলায় বললেন, আমি জানি তুই এখানে আছিস। বেরিয়ে আয়। একটা কঙ্কালসার অবয়ব ধোয়ার মতো গঠিত হয়ে সামনে দাঁড়ালো। তার চোখের গহ্বরে নীল আগুন জ্বলছে। সে ফোঁস করে বলল, চলে যা, এখান থেকে চলে যা, নইলে তোদের আত্মাও এখানে বন্দি থাকবে। তারানাথ মৃদু হেসে বললেন, এত সহজে ভয় পাই না রে। বল দেখি, তুই কে? সেই ভূতনিয়ন্ত্রিত আত্মা হঠাৎ করে তার অবয়ব বদলে ফেলল। এক সময়কার রাজসিক তান্ত্রিকের রূপ নিল সে। বলল, আমি চন্দ্রনাথ। এককালে এই দ্বীপে তন্ত্র সাধনা করতাম। কিন্তু একদিন কুচক্রীরা আমাকে বলি দিয়ে দিল। আমার আত্মা মুক্তি চায়, কিন্তু এই দ্বীপের কালো শক্তি আমাকে আটকে রেখেছে। তারানাথ তখন তার মালার একটি রুদ্রাক্ষ ছুঁড়ে দিলেন মাটিতে। মুহূর্তেই ভূতনিয়ন্ত্রিত বাতাস গর্জন করে উঠল, চারপাশে ধোঁয়া ঘনিয়ে এল। কালি মাখানো অন্ধকার থেকে এক বিশাল ছায়ামূর্তি বেরিয়ে এল, ভয়ঙ্কর কালো দৃষ্টিতে তাকিয়ে রইল তারানাথের দিকে। গম্ভীর স্বরে তারানাথ বললেন, তোকে মুক্ত করব, তবে তার জন্য আমাকে শেষ পর্যন্ত লড়তে হবে। তান্ত্রিকের শক্তি বনাম অশুভ আত্মা। তারানাথ নিজের গলায় থাকা চরণামৃত ছিটিয়ে দিলেন চারদিকে, সঙ্গে সঙ্গে অন্ধকার কাঁপতে লাগল। কালো ছায়ামূর্তি চিৎকার করে উঠল, আমাকে থামাতে পারবি না, আমি যুগ যুগ ধরে এখানে রাজত্ব করছি। তারানাথ তখন তার অঙ্গুলি দিয়ে একটা বৃত্ত আঁকলেন, বৃত্তের মধ্যে দাঁড়িয়ে বিকট মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। মুহূর্তেই সেই ছায়ামূর্তির চারপাশে আগুনের বলয় গড়ে উঠল। ধীরে ধীরে ছায়ামূর্তি আর্তনাদ করতে করতে বিলীন হয়ে গেল। হঠাৎ পুরো দ্বীপ কেঁপে উঠল, যেন শত শত আত্মার বিলাপ শোনা গেল। তারানাথ শান্ত গলায় বললেন, আজ থেকে এই দ্বীপের অভিশাপ শেষ। ভয়াবহ উন্মোচন। তারানাথ আর বিমল দ্বীপের অভ্যন্তরে একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পেলেন। সেখানে কিছু প্রাচীন শিলালিপি খোদাই করা ছিল। তারানাথ তা পড়তে লাগলেন, আর বিমল তাকে প্রশ্ন করল, গুরুদেব, এতে কি লেখা আছে? তারানাথ গভীর গলায় বললেন, এটি এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে রেখেছে। একসময় এখানে এক রাজা ছিলেন, যিনি এক কালো শক্তির সাধনা করতেন। তিনি স্বেচ্ছায় নিজের রাজ্যকে প্রেতলোকের হাতে তুলে দিয়েছিলেন, যাতে তিনি অমর হয়ে থাকেন। কিন্তু সেই শক্তি তার রাজ্য ধ্বংস করে দিয়েছিল, আর সেই অভিশাপ আজও এই দ্বীপের বুকে জড়িয়ে আছে। বিমল শিহরিত হয়ে বলল, তাহলে কি আমরা এক দুর্ধর্ষ শক্তির বিরুদ্ধে লড়াই করছিলাম? তারানাথ বললেন, হ্যাঁ, কিন্তু এখন সে আর নেই। তবে এই দ্বীপ অনেক বছর ধরে নরকের দ্বার হয়েছিল। এবার এখানকার আত্মারা মুক্তি পাবে। ফিরে দেখা। পরদিন সকালে বিমল আর তারানাথ যখন দ্বীপ ছাড়লেন, তখন দেখলেন, দ্বীপের সবকিছু যেন হালকা হয়ে গেছে। পাখির ডাক শোনা যাচ্ছে, বাতাসে সেই পচা গন্ধ নেই। বিমল বিস্মিত হয়ে বলল,
গুরুদেব, আপনি সত্যিই অলৌকিক। তারানাথ হাসলেন। অলৌকিক কিছুই না, শুধু সঠিক শক্তি প্রয়োগের খেলা। তারা নৌকায় উঠলেন, আর প্রেতদ্বীপ পিছনে ফেলে কলকাতার দিকে রওনা দিলেন। সেই দ্বীপ হয়তো আর কখনো ভুতুড়ে থাকবে না, কিন্তু তারানাথ জানেন, এটাই শেষ নয়। নতুন বিপদ অপেক্ষা করছে, অন্য কোথাও, অন্য এক অভিশাপে।